যখন ডাকি শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়ায় বলে, কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছেই, সবখানিতেই মা। সময় খুব নিঃশব্দে বদলে দেয় সবকিছু। যে ছোট্ট হাতটা একদিন মা বাবার আঙুল ধরে হাঁটতে শিখেছিল, আজ সেই হাতেই গড়ে উঠেছে নতুন সংসার। হাসি, গান আর আনন্দে ভরা সেই ছোট্ট পরিবার 30 বছর পর আজ দাঁড়িয়ে জীবনের এক অন্য মোড়ে। দায়িত্ব বেড়েছে, সম্পর্কের রূপ বদলেছে, কিন্তু প্রশ্ন একটাই, সেই আগের মতো কি এখনো সবাই একসাথে আছে, নাকি সময়ের ভিড়ে কোথাও হারিয়ে গেছে ভালোবাসা, শ্রদ্ধা আর আপনজনের উষ্ণতা? চলুন দেখে নেওয়া যাক সময়ের এই 30 বছরের গল্প। এই পোশাকে বাইরে যেও না। কেন? এরকম পোশাক এ বাড়ির কখনো কেউ চোখে দেখেছে? তাছাড়া আমি কি পোশাকে বাইরে যাব তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তা বললে কি হয়? তুমি এ বাড়ির বউ, বাইরে যাচ্ছ অথচ সিঁথিতে সিঁদুর নেই। এসো, আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছি। ড্যাম ইউ সিঁদুর! কি আছে এই সিঁদুরের মধ্যে? আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমি এখানে সংসার করতে এসেছি, কোনো সিঁদুর কোম্পানির মডেলিং করতে আসেনি যে সিঁথিতে সিঁদুর দিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে যাব। বাবা, সিঁদুর কোম্পানির মডেল হওয়ার জন্য কাউকে কপালে সিঁদুর পরতে হয় না। সিঁথির সিঁদুর এক পবিত্র দলিল, ধর্মীয় শাসনের এক নির্ভীক চাবুক। সেই সিঁদুরকে অপমান করে তুমি শুধু নিজেকে ছোট করনি, ভারতীয় নারী সমাজকে তুমি অপমান করে। আপনি কি আমাকে জ্ঞান দিতে এসেছেন নাকি? না, তোমাকে জ্ঞান দেওয়ার মতো অজ্ঞান আমি নই। আমি তোমাকে শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, তুমি ভুলে যেও না যে তুমি এই বাড়ির বড় বউ। বউ বলে আমি কিন্তু আপনাদের ব্যক্তিগত সম্পত্তি নই যে নিজেদের ইচ্ছে মতো যখন খুশি আমাকে ব্যবহার করবেন। বৌমা, কি বৌমা, গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুমি জানো না দেখছি। মাফ করবেন, গুরুজন বলেই তাদের মুখ থেকে বাজে কথাগুলো শুনতে আমি অভ্যস্ত নই।
আমি হেরে গেলাম বড় মা, আজ আমি হেরে গেলাম। জীবন যুদ্ধে আজ আমার চরম পরাজয়, চরম পরাজয় বড় মা, চরম পরাজয়। সবাই মিলে আমার মতো পাগল করে দেবে। এ বাড়িতে পা দেওয়ার পর থেকেই সবাই আমার সঙ্গে বাজে ব্যবহার করছে, তুমি দেখেও কোনো প্রতিবাদ করছো না। নীলা, এটা আমাদের একার সংসার নয়, এখানে সবকিছু তোমাকে একটু মানিয়ে নিতে হবে। আমার পক্ষে তা সম্ভব নয়। শোনো, এর নাম যদি সংসার হয় তাহলে এই সংসারের সংসারতে আমি পারবো না, ঠিক আছে? আর কথাটা তুমি তোমার বাবা মাকে ভালো করে বুঝিয়ে দিও। আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ, নিজের ইচ্ছায় যখন বাবা মার খবর নেওয়া ভুলে গেছো, তখন না ডেকার উপায় কি? বলো, কি বলবে? শোনো, তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে আমি ভরণ পোষণ করেছি, লেখাপড়া শিখিয়েছি। আজ তুমি বড় হয়েছো, বিয়ে করেছো, এখন তো আর আমি তোমাকে বসিয়ে খাওয়াতে পারবো না। আমার সংসারে দুজন মিলে থাকবে অথচ একটা পয়সাও দেবে না, তা তো হতে পারে না। অর্ণব তো বউ নিয়ে এই সংসারই আছে। হ্যাঁ, আছে আছে আছে, বলেই তো অর্ণবকে উদয় আসতো মাঠে কাজ করতে হচ্ছে। আর তার বউ এক হাতে সংসার সামাল দিচ্ছে। তোমার বউয়ের মতো মেকআপ নিয়ে ব্যস্ত থাকতে পারছে না। তাই বলছিলাম, তুমি তোমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। বাবা, আমার বয়স হয়েছে, আমার টাকার দরকার, অথচ আমি টাকা রোজগার করতে পারছি না। তোমরা চলে গেলে এই ঘরটা আমি ভাড়া দেবো, তাতে অন্তত আমার কিছু টাকা রোজগার হবে। শুনেছো মা? শুনেছো বাবা কি বলছে? আমাদের বাড়ির থেকে তাড়িয়ে উনি ঘর ভাড়া দেবেন। বেশ তো, তোমার বাবা যখন ঘর ভাড়া দেবেন তখন আমাদের কাছে ঘর ভাড়া দিন। আমরা গুনে গুনে তোমার বাবাকে ঘর ভাড়ার টাকা মিটিয়ে দেবো। তোমার বাবাকে জিজ্ঞেস করো ঘর ভাড়ার জন্য উনি কত টাকা নেবেন। কি বললে বৌমা? নিজের বাড়িতে থেকে তোমরা ঘর ভাড়া দেবে? না দেওয়ার কি আছে? বাবা যদি ছেলের কাছে ঘর ভাড়া দিতে পারে, তাহলে ছেলে কেন বাবাকে ঘর ভাড়ার টাকা দিতে পারবে না? তার ছেলে তো অশিক্ষিত অকর্মণ্য নয়। ও মা, আমি কিন্তু আমার ছেলের সাথে কথা বলছি। আপনার ছেলে কিন্তু আমার স্বামী, আর স্বামীর ওপর তার স্ত্রীর অধিকারটাই কিন্তু বেশি থাকে। তুমি ঠিকই বলেছো বৌমা, স্বামীর অহংকারই স্ত্রীর অহংকার। যে অহংকার নিয়ে তুমি আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো, সেই অহংকার নিয়েই তোমার স্বামীকেই একবার জিজ্ঞাসা করে দেখো তো বৌমা, সত্যি সে ঘর ভাড়ার টাকাটা দিতে পারবে কিনা। কেন পারবে না? হ্যাঁ, আমি তোমার শিক্ষিত সক্ষম স্বামীকেই জিজ্ঞেস করছি। কি রে, সত্যি তুই তোর ঘর ভাড়ার টাকাটা দিতে পারবি তো? বেশ তো, বলো কত টাকা চাও? বেশি নয়, আমার চাওয়াটা খুবই সামান্য বাবা, মাত্র 10 মাসের টাকা। বেশি নয়, আমি তোর কাছে 10 মাসের ঘর ভাড়া চেয়েছি। 10 মাস। যে 10 মাস আমার এই ঘরটার মধ্যে তুই পরম নিশ্চিন্তে বাস করেছিস, অথচ আজও তুই তার ভাড়া দিসনি। দে বাবা দে, আজ আমার সেই ভাড়া তুই মিটিয়ে দে। আমি আমার এই মমতার আঁচল পেতে তোর কাছে ভিক্ষে চাইছি বাবা, সেই ভাড়া তুই মিটিয়ে দে। চিত্রনাট্য চিতাতেই সব শেষ। লেখক ও পরিচালনায় অপূর্ব চন্দ্র ও জগদীশ সিংহ। মুখ্য ভূমিকায় দীপ, সুস্মিতা, ঋতিকা, অঙ্কিতা,
রূপালী, অক্ষয়, অপূর্ব, জগদীশ। সৌজন্যে মা গন্ধেশ্বরী পূজা কমিটি। কি হলো? আবার সাত সকালে কোথায় যাচ্ছ? ভাবছি একটু অফিস পাড়ায় যাব। কেন? কয়েকজন বন্ধু বান্ধব আছে, দেখি একটা পার্ট টাইম চাকরি পাওয়া যায় কিনা। তুমি আবার চাকরি করবে? দেখো, আমি এখন এত বুড়ো হয়ে যাইনি যে একটা পার্ট টাইম চাকরি করতে পারবো না। না, জীবনে তুমি অনেক খেটেছো, অনেক পরিশ্রম করেছো, আর আমি তোমাকে চাকরি করতে দেবো না। মমতা, ওগো, আমি তোমাকে চিনি, আমি জানি তোমার মনে খুব দুঃখ হয়েছে, আমি জানি আমার কথা ভেবে ভেবে তুমি আরো অস্থির হয়ে উঠছো, কিন্তু সংসারের চাবিটা আমি দিয়ে দিয়েছি। এ কথা ভেবে ভেবে তুমি যদি আবার চাকরি করো তাহলে আমি খুব খুশি হব বলে মনে করছো? মমতা, না গো না, আমি আর তোমাকে চাকরি করতে দেবো না, আর চাকরি করতে দেবো না। কি বললি? বাজার শেষ হয়ে গেছে, সব লুটে পুটে খাচ্ছে হারামজাদারা। কালই তো বলেছি বৌদি, সব ফুরিয়ে গেছে। ফুরবে না? টাকা তো দিই 500-700 করে, কিন্তু ক টাকার বাজার আসে সব তো চুরি করে মেরে দিস। বৌদি বৌদি এমন কথা বলবেন না, সেই ছোটবেলা থেকে বাড়িতে আছি, মামা মামি কোনোদিন আমাকে চোর বলতে পারেনি। খারাপ, চুরি করতে মান যায় না, চোর বললে মান যায়। বৌদি, আবার কথা? কি হয়েছে বৌমা? কি আর হবে, আপনাদের লাই পেপে ও একেবারে মাথায় উঠে গেছে। না বাবা, বৌদি আমাকে চোর বলেছে। দেখুন দেখুন কত বড় সাহস, আপনি আমি কথা বলছি এর মধ্যে আবার নাক গলাচ্ছে। রামু, তুই যা। যাই বলো বৌমা, রামুকে তোমার চোর বলাটা উচিত হয়নি। বাবা, টাকা যেহেতু আমাকেই গুনতে হচ্ছে, অতএব আমি বুঝতে পারছি টাকা চুরি হচ্ছে কিনা। আপনার বিশ্বাস না হয় রামুর সঙ্গে বাজারে গিয়ে দেখুন না। তুমি কি আমাকে বাজারে যেতে বলছো বৌমা? আর আপনি তো সারাদিন বাড়িতে বসেই থাকেন, সংসারের মঙ্গলের জন্য বাড়িতেও যদি বাজার করেন তাতে তো অসম্মানের কিছু নেই। ঠিকই বলেছো বৌমা, ঠিকই বলেছো। ঠিক আছে, এখন থেকে আমি বাজারটা করে দেবো। তাছাড়া আমি তো এখন বেকার, হাতে অঢিল সময়, ছেলেরাও ব্যস্ত। টাকা দাও, কি কি আনতে হবে বলে দাও। এই নিন, এতে সব লেখা আছে, সঙ্গে রামুকেও নিয়ে যান। না না, রামুকে আর লাগবে না, এই সংসারের বোঝা বওয়া আমার অভ্যেস আছে। বাজারে দুটো থলে আমি ঠিকই বয়ে আনতে পারবো বৌমা, ঠিকই বয়ে আনতে পারবো। দেরি হবে না? ফোন কি আমার ঘরে? আর বাড়ি চাকর চাকরানিরা সব তো নবাব। আমার ইম্পর্টেন্ট কাজ থাকে, ইম্পর্টেন্ট কথা থাকে, সেটা এবারে কেউ বোঝে? ওসব আমাকে না বলে নিজের বাবা মাকে বলতে পারো না? বিল তো তোমাকে দিতে হয়, তা এত হাঙ্গামা না করে আলাদা একটা টেলিফোন নিয়ে নিলেই তো পারো। যা বলার থাকে বাড়ি থেকে বেরোবার আগে বলে যেও। আর শোনো, তোমার পার্টিদের বলে দিও তোমার সঙ্গে যা বলার আছে তা অফিসে যেন বলে। এত হাঙ্গামা করে টেলিফোন ধরা আমার পক্ষে সম্ভব নয়। বৌমা, টেলিফোনটা তোমাদের ঘরে নিয়ে যাও, আমাদেরও টেলিফোনের দরকার কি, নিয়ে যাও তুমি। যাক, বুঝেছেন তাহলে? হ্যাঁ, এটা এই ঘর থেকে চলে গেলে তোমার ইচ্ছেটা পূরণ হয়, আর আমরাও কিছু বাজে কথা শোনার হাত থেকে বাঁচি, বাজে কথা শোনার হাত থেকে বাঁচি। রামু, রামু, গীতা, গীতা, গীতা। এ কি? মমতা, তুমি রান্নাঘরে কেন? গীতা কোথায়? গীতাকে আমি রান্নাঘর থেকে বিদায় করে দিয়েছি। মানে? আজ থেকে রান্না বান্না আমি করব। কি বলছো তুমি? তোমার শরীর অসুস্থ, প্রেশারের প্রবলেম। তাছাড়া এই অসুস্থ শরীর নিয়ে আগুনের সামনে না না। তুমি যদি রোদ্দুরে পুড়ে ঘেমে বাজারে ব্যাগ বয়ে আনতে পারো, তাহলে আমি কেন আগুনে পুড়ে রান্না করতে পারবো না? কেন সংসারে কাজ করতে পারবো না? আমি তো ইচ্ছে করি, মানে বেকার মানুষ, ঘরে বসে থেকেই তাই। আমি অন্ধ নই, আমি সব দেখি, সব বুঝি। না, তুমি কিচ্ছু বোঝো না মমতা, তুমি কিচ্ছু বোঝো না। গীতা, গীতা, রাখছো মামা? তোরা কি সব মরে গেছিস? এই অসুস্থ মানুষটাকে রান্না করে পাঠিয়েছিস? নে ধর। চলো মমতা, চলো।
চল, তোমার শরীরটা এমনিতেই ভালো নেই, চল শুয়ে থাকো, আমি ডাক্তারকে একটা ফোন করছি। রামো, রামো, কি মামা? টেলিফোন কোথায়? বৌদি তার ঘরে নিয়ে গেছে। ও, ঠিক আছে, তুই যা যা। কাঁদছো কেন মমতা? আরে কাঁদছো কেন? আমরা তো এখন সংসার থেকে অবসর নিয়েছি, টেলিফোন আমাদের কি দরকার বলো? তাছাড়া টেলিফোন বিল দেওয়ার পয়সা যাদের কাছে নেই, টেলিফোন রাখাটা তো তাদের কাছে একটা বিলাসিতা। তুমি শুয়ে থাকো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। মা, আমরা তো কত বড় মাছ খেয়েছি, তুমি দাদু ভাই আর ঠাকুমাকে মাছ না দিয়ে কতগুলো কাঁটা দিয়েছো কেন মা? দেখলি দেখলি, এইটুকু বাচ্চাকেও বাজে কথা শেখাচ্ছে। বুড়ো হয়ে মরতে বসেছে, এখনো কোনো কাণ্ডজ্ঞান হলো না। না মা, দাদু ভাই কিচ্ছু বলেনি, আমি নিজেই দেখেছি। অসভ্য ছেলে, ছোট মুখে বড় কথা। দাদু ভাই, চুপ কর। আজ থেকে তোদের ওখানে যাওয়া বন্ধ। আজ তোকে আমি মেরেই ফেলবো। মমতা তুমি যেও না, মমতা, মমতা তুমি যেও না, মমতা। বৌমা, ওকে মারছো কেন? মারবো না, এইটুকু ছেলে যা মুখে আসছে তাই বলছে। আপনারা এইসব শিখিয়েছেন। বৌমা, অন্যকে দোষ দেওয়ার আগে নিজের দিকে তাকাও, নিজেকে সংশোধন করো। বাচ্চা ছেলে তোমাদের যে কাণ্ড দেখছে তাই বলছে, ওদের কি দোষ? কি বলতে চান আপনি? চোখ নামিয়ে কথা বলো বউ, ভুলে যেও না তোমার শ্বশুর এখন এ বাড়িতে বেঁচে আছে। তা কি করতে হবে আমাদের? শ্বশুর শাশুড়ি হয়েছেন বলে কি আপনাদের পায়ের কাছে বসে থাকতে হবে? আমরা কি আপনাদের সম্মান শ্রদ্ধা করি না? সম্মান শ্রদ্ধা এই শব্দগুলোর মানে জানো? তোমরা বুড়ো শ্বশুরের হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে দুপুরের রোদে বাজার করতে পাঠানোর নাম সম্মান? আমরা যে খাবার কোনোদিন কাজের লোককে খেতে দিই না, সেই খাবার খেতে দেওয়ার নাম কি শ্রদ্ধা? সংসারে দুটো টাকা বাঁচাবার জন্য বাবাকে বাজার করতে বলেছিলাম, তাতে যে আপনাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে তা আমার জানা ছিল না। আর উনি বাজার করেছেন বলে যে রুই মাছের মাথাটা ওনাকে দিতে হবে তাও আমার জানা ছিল না। বউ, ভুলে যেও না তুমি তুহিনের মায়ের সামনে দাঁড়িয়ে তারই বাবার সম্পর্কে কথা বলছো। তিল তিল করে বুকের রক্ত দিয়ে এই সংসার করেছি আমরা। এই সংসারের শান্তির জন্য তোমাদের অনেক অন্যায় আবদার আমরা সহ্য করেছি, কিন্তু আর না, আর না। কি করবেন আপনি? বাড়ি থেকে বের করে দেবেন? বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তোমাকে বাড়ির বউ করে আনা হয়নি। তোমাকে জানিয়ে দিতে চাই, তুমি সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন আমি করছি না, করছেন আপনি। ছোট লোকের বাড়িতে বউ হয়ে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল। বউ, তোরা আয়। কি বললে? কি বললে তুমি? কি বললে? বৌমা, বৌমা, মামি, 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 মমতা কি হচ্ছে? মমতা, 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 আর কেমন করছে? রামু, তুই তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর, জলদি। মমতা, বৌদি দরজা খুলুন, বৌদি ডাক্তারকে ফোন করতে হবে। মামি জন্য কেমন করছে? বৌদি দরজা খুলুন, বৌদি। মমতা, 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 মামা, মামা বৌদি দরজা খুলছে না মামা। জলদি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আয়, দৌড়ে যা। মমতা, তারা আর সম্ভব হবে না। আমি ছেলে মেয়েদের নিয়ে চলে যাব, তুমি এক্ষুনি গাড়ি নিয়ে চলে এসো। সংসারের সব কথা কি মায়ের কাছে না বললেই নয়? কেন? শুনতে খারাপ লাগে?
ছোট লোকের ঘরে জন্মালে ওরকম দু চারটে কথা শুনতে হয়। হে না, কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছ? আর কি চাও তুমি? কি চাই? আমি চাই আমার সংসারে আর কোনো আগাছা থাকবে না। তোমার বাবা মা ভাই বোন কারোর সাথে বাস করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমাকে যদি রাখতে চাও তোমার বাবা মাকে এ বাড়ি থেকে বের করে দিতে হবে। ওগো ওগো, আমি আর শুনতে চাই না। এই নরক থেকে আমাকে তুমি নিয়ে চলো, আমাকে শান্তিপুরে নিয়ে চলো, আমাকে শান্তিপুরে নিয়ে চলো। শান্তিপুর? তুমি শান্তিপুর যাবে মমতা? ঠিক আছে মমতা, আমরা শান্তিপুর চলে যাব। হ্যাঁ, আমরা শান্তিপুরে চলে যাব। শুধু শুধু আজ রাতটা অপেক্ষা করো। কাল সকাল হলেই আমরা শান্তিপুর চলে যাব। কাল সকাল হলে আমরা চলে যাব মমতা, সকাল হলেই চলে যাব। গৌরব তিতলিকে একটু নিয়ে এসো না, ওদের ওদের দেখতে বড় ইচ্ছে করছে, বড় ইচ্ছে করছে। ঠিক আছে, আমি নিয়ে আসছি, আমি ওদের নিয়ে আসছি মমতা। কিসে দাদু, কিসে ঠাকুমা? আর একবার যদি ওদিকে যাবার নাম মুখে এনেছো তো দুটো থাপ্পড় মারবো। হে না, তুহিন, তুহিন, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমরা ঠাকুমার কাছে যাবো। দাদু ভাই, আমরা ঠাকুমার কাছে যাবো। যাবি দাদু ভাইরা, যাবি যাবি। পৃথিবীতে সব প্রলয়ের পরে শান্তি আসে, কিন্তু আমার সংসারে যে ঝড় বইছে সেখানে শান্তি আসার কোনো সম্ভাবনা নেই। বাবা তুমি? না না, আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাচ্ছি না। আমি আমি তোমাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। শুধু একটা রাত আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি। এ কি বলছো তুমি বাবা? ঠিকই বলছি বাবা। এই বাড়ি, সহায় সম্পত্তি সবই আমি করেছি তোমাদের জন্য, সন্তানের সুখের জন্য, শান্তির জন্য। এ বাড়ি ছেড়ে তোমরা কেন যাবে? খুশি গেছে, তুষার গেছে, এখন এই বাড়িতে তো শুধু তোমরাই থাকবে। পৃথিবীতে কেউ কোনোদিন চিরদিন বেঁচে থাকে না। আমরাও একদিন চলে যাব। তাই তোমার কাছে একটা অনুরোধ, যাবার আগে শুধু আমাদের একটু শান্তিতে যেতে দাও। কাল সকাল হলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। শুধু রাতটুকু আমাদের থাকতে দাও। তোমার তোমার মা খুব অসুস্থ, তা নাহলে রাতেই চলে যেতাম বাবা, রাতেই চলে যেতাম। দাদু ভাই, আমরাও যাবো। দাদু ভাই, আমরাও যাবো। যাবি যাবি যাবি। আমরাও যাবো। ও মা, বাচ্চা দুটোর কান্নাকাটি শুনে ওদের ঠাকুরমা বড় আকুল হয়ে উঠেছে। ওদের ওদের একটু ওদের ঠাকুরমার কাছে নিয়ে যাই। না, আপনাদের এই অসুস্থ পরিবেশে নিয়ে গিয়ে ওদের মনটা অসুস্থ হয়ে যাক তা আমি চাই না। ঠিকই বলেছে বৌমা, পরিবেশ বড় অসুস্থ হয়ে গেছে, বড় অসুস্থ হয়ে গেছে। যাও দাদু ভাইরা, বাবা মায়ের অবাধ্য হতে নেই। চলে এসো দাদু ভাই, চলে এসো, চলে এসো, চলে এসো দাদু ভাই, দিল না, বাচ্চা দুটোকে তোমার কাছে আসতে দিল না। আমি পারলাম না মমতা, বাচ্চা দুটোকে তোমার কাছে আনতে পারলাম না। থাক থাক, কত নাতি নাতনি তো তাদের বাবা মার সাথে দেশের বাইরে থাকে, কত ঠাকুমাই তো
তাদের নাতি নাতনির মুখ না দেখেই মরে যায় গো। মমতা, মমতা তুমি একটু ঘুমো, মমতা একটু ঘুমো। আমরা আমরা ভোর হলেই শান্তিপুর চলে যাব মমতা, ভোর হলেই আমরা শান্তিপুর চলে যাব। শান্তিপুর, শান্তিপুর, যেখানে বাবাকে পোড়ানো হয়েছে, মাকে পোড়ানো হয়েছে। কি সুন্দর ঘাসে ঢাকা, কি সুন্দর, কি শান্তি, শান্তি। ইস, ভোর হয়ে গেছে। মমতা ওঠো, মমতা চলো, শান্তিপুর যাওয়ার সময় হয়ে গেছে, চলো। মমতা, মমতা, এই মমতা, মমতা, এই মমতা, মমতা, এরকম তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না মমতা। তুমি বলেছিলে ভোর হলে আমরা দুজনে একসঙ্গে শান্তিপুর যাব। তুমি তুমি আমাকে এখানে একা ফেলে শান্তিপুর চলে গেলে মমতা, আমাকে আমাকে একা ফেলে শান্তিপুর চলে গেলে মমতা। এরকম তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না মমতা, এরকম তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না মমতা, এরকম তো কথা ছিল না। চুপ, দেখছিস না মমতা ঘুমাচ্ছে? জানিস না, জানিস না মমতার আজ শান্তিপুর যাওয়ার কথা, শান্তিপুর যাওয়ার কথা। যা, দৌড়িকে একটা ঠেলা ডেকে নিয়ে আয়। হ্যাঁ যা। মমতা, এই মমতা, বৌমা, তুহিন, তুহিন দরজা খোল, বৌমা দরজা খোলো, বাইরে এসো। তুহিন, সাত সকালে চেঁচামেচি করছেন কেন? আরে তোমাদের জন্য সুখবর আছে, মস্ত বড় সুখবর, বাইরে এসো। তোমার বাবার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছেন উনি। না না, আমি পাগল হইনি, আমি পাগল হইনি। তোমরা বরং বেরিয়ে এসে দেখো, খুশিতে তোমরাই পাগল হয়ে যাবে। বেরিয়ে এসো। বাবা, কি হলো? চুপ করে আছিস কেন? বল বল, আমি পাগল হয়ে গেছি, আমি উন্মাদ হয়ে গেছি। বলো বোমা, বলো আমি পাগল হয়ে গেছি, আমি উন্মাদ হয়ে গেছি। তোমরা তোমরা আনন্দ করো, ফুর্তি করো, উৎসব করো। হ্যাঁ, তোমাদের তো বিজয় হয়েছে, হ্যাঁ তোমাদের তো বিজয় হয়েছে। ওই দেখো, ওই দেখো, চলে গেছে, ও চলে গেছে, এই সংসার ছেড়ে, এই পৃথিবীর ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তোমরা আনন্দ করো, হ্যাঁ তোমরা আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। চলে গেছে, চলে গেছে, আমার মমতা সাজানো সংসার ছেড়ে চলে গেছে, চলে গেছে, চলে গেছে।
চলে গেছি, চলে গেছি। মা, না না না, এই লাশ ছোঁয়ার অধিকার তোদের নেই। তোদের পাপী হাতের স্পর্শে এই লাশ অপবিত্র হয়ে যাবে, আমার মমতার আত্মা কষ্ট পাবে। বাবা, মিথ্যে মিথ্যে মিথ্যে, আমি কারো বাবা নই, আমি তোদের বাবা নই। বাবা, বাবা তুমি চুপ করো বাবা, আর পারছি না শুনতে। মায়ের মুখাগ্নি করা থেকে আমাদের বঞ্চিত করো না বাবা, আমাকে তুমি পাপী করো না বাবা। পাপ? আরে বেঈমান, এই বেঈমান, বেঁচে থাকতে যখন অত্যাচারে অত্যাচারে তোদের মাকে পঙ্গু করে দিয়েছিলিস তখন পাপ হয়নি? অত্যাচারে, অবহেলায়, অপমানে, অবজ্ঞায় যখন তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলিস তখন পাপ হয়নি? আজ আজ এই মৃতদেহ ছুলেই কি তোদের সব পাপ ধুয়ে মুছে যাবে ভেবেছিস? বাবা, 30 বছর, 30 বছরের হিসেব রক্ষক রাজ নারায়ণ দত্ত অফিসের খাতায় নির্ভুল অঙ্ক কষে গেছে, কিন্তু তার জীবনের খাতায়, তার সংসারের খাতায় যে হিসেবের গরমিল হয়ে গেল, তার খেসারত দিল আমার স্ত্রী। ধুকে ধুকে কষ্ট করে একটা অতৃপ্ত বাসনা বুকে নিয়ে চোখের সামনে লাশ হয়ে গেল। মামা, খেলায় নিছিস? হ্যাঁ বাবা। হায় ধর, চলো মমতা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, তোমার সেই স্বপ্নের শান্তিপুরে চলে যাব। এত অস্থির হচ্ছ কেন? বুড়ো হয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন, মারা গেছেন। মারা গেছে? আমার মা মারা গেছে? না না, আমার মা মারা যায়নি, আমার মা মারা যায়নি। তিল তিল করে তাকে যন্ত্রণা দিয়ে আমি তাকে মেরেছি। ওই নিষ্পাপ বাচ্চাগুলোর মুখের দিকে তাকে আমি তাকে ত্যাগ করিনি, একের পর এক তোর সমস্ত ইচ্ছেগুলোকে পূরণ করেছি, বাবার শেষ সম্বলটুকু পর্যন্ত কেড়ে নিয়েছি, যার কারণে আমার মা দুঃখে দুঃখে মারা গেছে। আজ তোকে আমি শেষ করে দেব, আমাদের সংসারে যত অশান্তির কারণ তুই, তাকে মেরে ফেলবো, আমার জীবন থেকে সুখ শান্তি সবকিছু তোর মনে জ্বালাবি বুঝি? তোর মতো ভদ্র শিক্ষিত মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও।
গৌরব, না দাদু না, তুমি এদের ক্ষমা করো না, এরা মানুষ না, অমানুষ। চুপ কর গৌরব, চুপ কর। বাবা মাকে অসম্মান করতে নেই। বাবা মা যতই খারাপ হোক তাদের সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। তা নাহলে কোনোদিন জীবনে শান্তি পাবি না দাদু, শান্তি পাবি না। বাবা, বাবা আমায় ক্ষমা করে দিন, বাবা ক্ষমা করে দিন। ওঠো বৌমা, ওঠো। বৌমা, আমার একটা কথা শুধু মনে রেখো বৌমা, তুমিও একদিন শাশুড়ি হবে, আর আর ঠিক এইভাবে তোমাকে একদিন পৃথিবীর থেকে বিদায় নিতে হবে। ওঠ তুহিন, ওঠ। শোন বাপ, বাবা মারা কোনোদিন সন্তানের উপর অভিমান করে থাকতে পারে না। তোর মা মরার আগেও তোদের জন্য আশীর্বাদ করে গেছে বাবা, আশীর্বাদ করে গেছে। মা, মা আমায় ক্ষমা করে দিন, মা আমাকে ক্ষমা করে দিন। মাগো, সবাই বলছে তুমি নাকি আর ঘুম থেকে উঠবে না, তুমি নাকি চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছো। আমি বিশ্বাস করি না মা, আমি বিশ্বাস করি না। মা তুমি উঠে পড়ো, তুমি ছাড়া যে আমার কেউ নেই। আমি কার কাছে থাকবো মা, আমি কার কোলে ঘুমোবো? আমি পারবো না মা, আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে, আমি পারবো না, পারবো না মা, পারবো না, পারবো না মাগো আমি তোর ঋণ সুদিতে। পাষাণ হয়ে পাহাড়ি মাগো তোর মুখে আগুন দিতে। মাগো পাষাণ হয়ে পাহাড়ি শুধু তোর মুখে আগুন দিতে। পারবো না মাগো আমি তোর ঋণ সুদিতে। পাষাণ হয়ে পাহাড়ি মাগো তোর মুখে আগুন দিতে। মাগো পাষাণ হয়ে পাহাড়ি শুধু তোর মুখে আগুন দিতে। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো। কেন দিশরে চুমুক তবে বিষয়ের বিষে সবই তো ধুলোয় যাবে মিশে। কেন দিশরে চুমুক তবে বিষয়ের বিষে সবই তো ধুলোয় যাবে মিশে। থাকবে না গায়ে তো ঝলমলে দামি ওই বেশ, চিতাতেই সব চিতাতেই সব জীবন
স্বামী বাঁধলো হোক বিদ্বেষ চিতাতে সব শেষ চিতাতে সব শেষ সাদের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে সবই তো পিছে পড়ে রবে সাদের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে সবই তো পিছে পড়ে রবে চুকে যাবে সময় যত কিছু হিসেব নিলে চিতাতেই সব শেষ চিতাতেই সব শেষ চিতাতেই সব শেষ চিতাতেই সব ভুল বুঝতে পারা ভালো, কিন্তু সব ভুল শুধরানোর সুযোগ সবসময় পাওয়া যায় না। মা বাবা বেঁচে থাকতে তাদের যত্ন করুন, কারণ চিতার আগুন জ্বলে গেলে চিতাতেই সব শেষ। জীবিত অবস্থায় ভালোবাসা না দিলে মৃত্যুর পর কান্না শুধুই দেরিতে আসা অনুশোচনা হয়ে থাকে। তাই সময় থাকতে মা বাবাকে ভালোবাসুন, সম্মান দিন, তাদের পাশে থাকুন। তাদের ছোট ছোট প্রয়োজন ও অনুভূতিকে কখনো অবহেলা করবেন না, কারণ জীবন একটাই সত্য শেখায়, যা একবার হারিয়ে যায় তার কোনো দিন ফিরে পাওয়া যায় না, শুধু আফসোসই থেকে যায়। নাটকের নাম চিতাতেই সব শেষ। এই নাম আমাদের মনে করিয়ে দিক সময় থাকতে সম্পর্কের মূল্য বোঝা কতটা জরুরি।